ক্লাস 10 রাসায়নিক গণনা চ্যাপ্টার। তো চ্যাপ্টার এটা হচ্ছে কত, চ্যাপ্টার 3। তো রাসায়নিক গণনা চ্যাপ্টার আমরা পড়তে চলেছি। তো রাসায়নিক গণনা চ্যাপ্টার পড়তে গেলে আমরা এইভাবে একটু একটু করে তাল মিলিয়ে নিই। কিভাবে না, ভরের সংরক্ষণ সূত্র, শক্তির সংরক্ষণ সূত্র, আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতা সূত্র, পারমাণবিক ভর, আণবিক ভর, এইসব সংজ্ঞাগুলো পড়ে নিই। তারপরে বাষ্প ঘনত্ব, আণবিক গুরুত্বের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করি। কয়েকটা সম্পর্ক আমরা কয়েকটা অঙ্ক আমরা করতে থাকি, কয়েকটা বা 4-5টা অঙ্ক করলাম, তারপরে চ্যাপ্টারটাকে শেষ করে দিলাম। কিন্তু না, এইভাবে লেকচারটাকে যদি আমরা পড়ি বা পুরো চ্যাপ্টারটাকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ জ্ঞান কিন্তু অর্জন করতে পারবো না। তার সাথে সাথে আমাদের অনেক কিছু ডাউটও থেকে যাবে। তো ছোট্টবেলায় পড়তাম যে ভরের সংরক্ষণ সূত্র। তো ওই ভরের সংরক্ষণ সূত্র আমরা কাকে বলতাম? না, ভর হচ্ছে অবিনশ্বর। ভরকে সৃষ্টি ও ধ্বংস করা যায় না। বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে পদার্থের মোট ভর একই থাকে। একে আমরা ভরের সংরক্ষণ সূত্র বলতাম। তো এইভাবে আমরা ভরের সংরক্ষণ সূত্র এবং শক্তির সংরক্ষণ সূত্র কিভাবে পড়তাম? তার শক্তি হচ্ছে অবিনশ্বর। বহু কোটি বছর আগে পৃথিবীতে মোট শক্তির পরিমাণ যা ছিল আজও তাই রয়েছে। কেবলমাত্র শক্তি এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হয়। একে আমরা বলতাম শক্তি নিত্যতা সূত্র। এইভাবে আমরা পড়তাম, কিন্তু আমরা আজ পর্যন্ত জানার চেষ্টা করিনি যে ভরের সংরক্ষণ সূত্র কোন বিজ্ঞানী প্রথম বলেছিলেন, সেটুকু আমরা জানার চেষ্টা করিনি। তো বিজ্ঞানী ল্যাভোয়েসিয়ার 1774 খ্রিস্টাব্দে ভরের সংরক্ষণ সূত্র তিনি ফার্স্ট দিয়ে থাকেন। এই যে সূত্রটা যে আমরা পড়ি না, এই সূত্রটাই বিজ্ঞানী ল্যাভোসিয়ারের দেওয়া। তো তিনি বলেছিলেন এইভাবে যে কোনো দুটো মৌল বা বস্তু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করলো। তো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করার পরে সি আর ডি এই দুটো মৌল উৎপন্ন করলো। তো তাহলে এটা হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়ার আগে, এটা হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়ার পরে। তো রাসায়নিক বিক্রিয়ার আগে যে মৌলগুলো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করেছে, এরাই তো অংশগ্রহণ করেছে। তাহলে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা বলে থাকি বিক্রিয়ক পদার্থ। তাহলে বিক্রিয়ক পদার্থ কাকে বললাম, এই ডাউটটা ফার্স্টে ক্লিয়ার করলাম। সি প্লাস ডিটা হচ্ছে কি না, বিক্রিয়া অংশগ্রহণকারী মৌল, এরা কি করেছে, নতুন একটা পদার্থ সৃষ্টি করেছে। তাহলে এটা আমরা কি লিখলাম, নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ। তাহলে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ যেটা সৃষ্টি করলো তাকে আমরা বললাম বিক্রিয়াজাত পদার্থ। এতটুকু ক্লিয়ার? তাহলে কোনটা বিক্রিয়া কোনটা বিক্রিয়াজাত পদার্থ আমি বুঝলাম। তো বিজ্ঞানী ল্যাভোসিয়ারের মতে আমরা এটা বলতে পারি যে রাসায়নিক বিক্রিয়ার আগে এই দুটো মৌল এ আর বি, তাহলে এই দুটো মৌলের দ্বারা মোট ভর, তাহলে এই দুটো মৌলের মোট ভর, এবং রাসায়নিক বিক্রিয়ার পরে সি প্লাস ডি এই দুটো মৌলের মোট ভর কি থাকবে, একই থাকবে। তাদের ভর কি থাকবে, সমান। তাহলে এটাই তো বিজ্ঞানী ল্যাভোসিয়ার বলে গেছিলেন। কিন্তু কথা হচ্ছে এটা, তো পরবর্তীকালে বিজ্ঞানী ল্যান্ডল্ট, জার্মান, লিখে দাও, জার্মান বিজ্ঞানী ল্যান্ডল্ট, তিনি 15টা এক্সপেরিমেন্ট করেন। তো 15টা এক্সপেরিমেন্টের মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা এক্সপেরিমেন্ট যেটা আমরা আজকে পড়বো, সেই এক্সপেরিমেন্টটা যে ল্যাভোসিয়ারের যে ফর্মুলা যে এ প্লাস বি ইকুয়ালস টু সি প্লাস ডি, এ আর বি কি ছিল, এ বি ছিল বিক্রিয়ক, সি আর ডি কি ছিল বিক্রিয়াজাত পদার্থ। তো তাদের মোট ভর কি ছিল, সমান ছিল। এদের মোট ভর সমান ছিল, বিক্রিয়কের মোট ভর বিক্রিয়াজাতের মোট ভর সমান। এটাই তো ল্যাভোসিয়ারের। তো বিজ্ঞানী ল্যান্ডল্ট তিনি তার একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে তুলে ধরেছিলেন যে হ্যাঁ, এই ভর সংরক্ষণ সূত্র কিন্তু প্রযোজ্য। কেমন করে? তো তিনি কি করেছিলেন, এরকম একটা এইচ আকৃতির একটা ফানেল নিয়েছিলেন। কেমন করে দেখো, এই যে আকৃতিটা আমি একটু আঁকার চেষ্টা করছি। এরকমই এই যে আকৃতির একটা ফানেল, এই আকৃতির একটা ফানেল এরকম নিয়েছেন, দেখো অনেকটা এই আকৃতির মতো। তো প্রথম দিকে এই মুখটা কি ছিল, ফাঁকা ছিল। এই মুখটা ফাঁকা অবস্থায় ছিল। তো ফাঁকা অবস্থায় থাকায় তো
একটার মধ্যে AgNO3 AgNO3, আরেকটার মধ্যে কোথায় লিখলাম AgNO3, একটাতে কি করেছেন সিলভার নাইট্রেট, আরেকটাতে কি করেছেন না NaCl। তিনি কি রেখেছেন দুটো আলাদা আলাদা মানে ফানেলে আলাদা আলাদা তরল রেখেছেন। এতে আছে AgNO3 আর এতে আছে NaCl। ক্লিয়ার হচ্ছে? এবারে রাখার পর তিনি কি করেছেন এই মুখ দুটোকে বন্ধ করে দিয়েছেন কর্কের ছিপির মাধ্যমে। এরকম কর্কের ছিপির মাধ্যমে তিনি কি করলেন বন্ধ করে দিলেন। ক্লিয়ার হলো? কর্কের ছিপি দ্বারা আমরা আবদ্ধ করে দিলাম। এবারে তিনি কি করলেন না এই যে টোটাল যে ফানেলটাকে নিয়ে তিনি এরকম এরকম করে এমনি এমনি করে কি করলেন না রোটেট করতে থাকলেন। তো রোটেট করলে কি হবে না এই পাশ দিয়ে AgNO3 আর এই পাশ দিয়ে NaCl কি হবে একে অপরের সাথে মিক্সড হবে। তাহলে মিক্সড হলে কি হবে বিক্রিয়া করবে। তাহলে AgNO3 আর NaCl এই দুটো তরল পদার্থ কি করলো বিক্রিয়া করলো। বিক্রিয়া করার পর নতুন একটা পদার্থ উৎপন্ন হবে। তো যখন দুটো আলাদা আলাদা অবস্থায় ছিল তো প্রথমে আমরা কি করব না এই আকৃতির ফানেলটার ভর কত আমরা ধরলাম ধরো W। এবারে কি করলাম না AgNO3 প্লাস NaCl মিশ্রিত ভর। তাহলে এই আকৃতির ফানেলের AgNO3 প্লাস NaCl, তাহলে এই দুটোকে ঢালার পর তার ভর পেলাম কত না W1। ক্লিয়ার হলো? তাহলে AgNO3 আর NaCl এর ভর কত হবে? তাহলে AgNO3 আর NaCl এর ভর যদি আমাকে বার করতে হয় তাহলে কিভাবে বার করতে হবে? AgNO3 প্লাস NaCl এর ভর যদি আমাকে বার করতে হয় তাহলে এই ভরটা থেকে এই W পরিমাণ ভরটা আমি কি করব বিয়োগ করে দেব। কারণ খালি ফানেলটার ভরটা আমি কি করব তো লিকুইড রাখার অবস্থার পর খালি ফানেলের ভরটা আমি কি করব বিয়োগ করে দেবো। দিলে সেই পরিমাণ ভরটা আমরা কি পাবো এত একক পাবো। ক্লিয়ার? আচ্ছা, এবারে কি হলো না এবারে যখন আমরা রোটেট করলাম রোটেট করতে বিক্রিয়া হলো। বিক্রিয়া হওয়ার পর যে পদার্থগুলো উৎপন্ন হলো কি উৎপন্ন হলো একটা হচ্ছে NaNO3। ক্লিয়ার হচ্ছে? আরেকটা উৎপন্ন হলো AgCl। ক্লিয়ার হচ্ছে? আরেকটা কি উৎপন্ন হলো AgCl। তাহলে এই দুটো পদার্থ উৎপন্ন হলো। তাহলে রোটেট করার পর এখন আর AgNO3 আর NaCl নেই, এখন কি আছে NaNO3 আর AgCl। তাহলে রোটেট করানোর পর তো ফাইনালি আমরা যেটা দেখতে চলেছি এরকম কিছু আচ্ছা এখানে কর্কের ছিপি ছিল, আমার কর্কের ছিপি রয়েছে, এই কর্কের ছিপি লাগিয়ে দিলাম। তো এখন এর মধ্যে যে লিকুইড অবস্থায় কে রয়েছে, এখন এই লিকুইড অবস্থায় রয়েছে কি কি না এক AgCl, আরেকটা রয়েছে NaNO3। কারণ এখন বিক্রিয়া হয়ে গেছে। তাহলে আগে যখন বিক্রিয়া হয়েছিল না তখন AgNO3 NaCl ছিল, বিক্রিয়ার শেষে কি উৎপন্ন হলো AgCl আর NaNO3। ক্লিয়ার? তো এবার এই দুটোর ভর আমি চেক করলাম, যে ফানেলটার শহর আমি একটা ভর চেক করলাম। তাহলে এই যে আকৃতির ফানেলের কি ভর চেক করছি না AgCl প্লাস NaNO3 ভর আমি চেক করলাম। তো ভর আমি পেলাম কত না W2। ক্লিয়ার হচ্ছে? তাহলে এই W2 ভরটা আমি পেয়েছি। তাহলে আমি AgCl আর NaNO3 ভর আমি কি করে বার করব, যে AgCl প্লাস NaNO3 ভর আমি কি করে বার করব, যে মোট ভর থেকে ফানেলের ভরটা আমি বাদ দিয়ে দেবো। ফানেলের ভর এই যে আকৃতি ফানেলের ভর কত ছিল W, তাহলে এই ভরটা কত ছিল না W2 মাইনাস W করে দেবো। ক্লিয়ার? তো বিজ্ঞানী ল্যান্ডল্ট কি বলছেন না বলছেন যে এই AgNO3 প্লাস NaCl এর যে ভর মানে W1 মাইনাস W একক, এই যে ভরটা আমি যেটা পেলাম আর ফাইনালি যে ভরটা পাচ্ছি W2 মাইনাস W একক, তাহলে এই যে ভরটা আমরা পাবো W2 মাইনাস W একক, এই দুটো ভর কি হবে সমান। তিনি এক্সপেরিমেন্টে দেখালেন এই দুটো ভর কি হচ্ছে সমান। তখনই তিনি বলতে চাইছেন কি
না পদার্থ তার অবস্থা চেঞ্জ করছে, তার রূপ চেঞ্জ করছে, কিন্তু আগে যা ভর ছিল এখনো তাই ভর থেকে যাচ্ছে। এটাই হচ্ছে ভরের সংরক্ষণ সূত্র, ল্যান্ডল্টের পরীক্ষা। ক্লিয়ার হয়েছে? একটা স্ক্রিনশট করে নাও। তো এবার আমরা যেটা বলবো শক্তির সংরক্ষণ সূত্র। যে শক্তির সংরক্ষণ সূত্র কি বলতে চাইছে, তো এটাকে আমি মুছে দিই। তো শক্তির সংরক্ষণ সূত্র কি বলছে দেখো। তো শক্তির সংরক্ষণ সূত্র বলতে চাইছে এই মহাবিশ্বে যে মোট শক্তি, এই শক্তি কোত্থেকে আসছে প্রথমত, তাহলে শক্তি আসছে কোত্থেকে সেটাকে আগে আমাকে জানতে হবে। তো সকল শক্তির উৎস হচ্ছে কি, আমরা প্রথমেই জেনে নেব সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। তো সকল শক্তির উৎস সূর্য যদি হয়, ওই শক্তি কোথায় কিভাবে জমা আছে দেখো। পৃথিবীতে শক্তির উৎস হচ্ছে কি, যদি আমরা পৃথিবীতে মোট শক্তি যদি ই ধরি, তাহলে এই ই পরিমাণ শক্তি কোত্থেকে আসছে না সূর্য থেকেই আসছে। তাহলে সূর্য থেকে ই পরিমাণ শক্তি আসছে। ই হচ্ছে কি মোট শক্তি, যদি আমরা দেখি ই, তাহলে এই মোট শক্তিটা সূর্য থেকেই গ্রহণ হচ্ছে। তাহলে এই ই পরিমাণ শক্তি, এই ই পরিমাণ শক্তি বিভিন্ন খাদে বিভিন্ন বিভিন্ন আকারে রয়েছে। কিভাবে? কোথাও কয়লা শক্তি রূপে কয়লা শক্তি, কোথাও আবার জোয়ার ভাটা শক্তি জোয়ার ভাটা শক্তি, কোথাও আবার তাপ শক্তি কোথাও আবার তাপ শক্তি, কোথাও আবার নিউক্লিয় শক্তি। তো বিভিন্ন বিভিন্ন জায়গায় রয়েছে। আমি মানলাম কয়লা শক্তিতে ই1 পরিমাণ, পৃথিবীতে মোট কয়লার পরিমাণের শক্তিটাকে যদি আমি ভাবি ধরলাম ই1, জোয়ার ভাটা শক্তিটাকে যদি আমি ই2 ভাবি তাহলে ই2, তাপ শক্তিটাকে আমি যদি ই3 ভাবি তাহলে ই3, নিউক্লিয় শক্তিটাকে যদি আমি ই4 ভাবি ই4। তাহলে এই ই1 প্লাস ই2 প্লাস ই3 প্রত্যেকটা শক্তিকে যদি আমি যোগ করি তাহলে আমি মোট শক্তি সেই ই পরিমাণই আমরা পাবো। তাহলে বিভিন্ন খাদে এই শক্তি বিভিন্ন আকারে কিন্তু রয়েছে। তো পৃথিবীতে এই সূর্য থেকে যে আসা শক্তি পৃথিবীতে কিভাবে জমা হচ্ছে দেখো। বহুকাল আগে এই পৃথিবীতে কি ছিল, গাছপালা হেন তেন ছিল, তাই তো। তাহলে এই গাছপালা যখন অঙ্কুরিত অবস্থায় ছিল, সেখান থেকে যে একটা বৃক্ষ তৈরি হয়েছে, তো তার জন্য সে কি করেছে, শক্তির অর্জন করেছে। কোত্থেকে গ্রহণ করেছে? এই পৃথিবী থেকে, এই সূর্যালোক থেকে, তাই তো। তো সূর্যালোকের কাছ থেকে তাপ শক্তি নিয়ে, সৌরশক্তি নিয়ে খাদ্য সংশ্লেষ করেছে। ওই খাদ্য নিজের দেহে রেখেছে, কিছু খাদ্য ভূপৃষ্ঠে দিয়েছে, কিছু খাদ্য নিজের বৃদ্ধিতে সহায়তা করেছে। তো ইনকেস কোনো কারণের জন্য পৃথিবীতে কি হলো, ভূমিকম্প হলো, তাহলে ভূমিকম্প হতে কি হলো না ওই গাছপালা মাটির নিচে চাপা পড়লো, চাপা পড়ে গিয়ে কি হলো না দীর্ঘদিন চাপা পড়ার ফলে কি হলো, ওই গাছপালাগুলো কয়লায় পরিণত হলো। ইভেন যে কোনো প্রাণীরাও যদি চাপা পড়ে সেও কিসে পরিণত হবে, কয়লাতে ফাইনালি পরিণত হবে। তাহলে ওই শক্তিটা, ওই গাছপালার যে শক্তিটা, ওটা কয়লা শক্তি রূপে কিছু জমেছে, কিছু আবার জোয়ার ভাটা শক্তি। কেমন করে না জোয়ার ভাটা শক্তি না এই সূর্যের তাপে কি হচ্ছে, সূর্যের আকর্ষণে কি হচ্ছে না ভূপৃষ্ঠে বা এই পৃথিবী পৃষ্ঠে যে সমুদ্র রয়েছে, ওই 7-7টা সমুদ্র রয়েছে, 7-7টা সমুদ্রে কি হচ্ছে, জোয়ার ভাটা লাগাতার চলতে গেছে। তাহলে এই জোয়ার ভাটা সূর্যের আকর্ষণ বলের জন্য ঘটছে, এবং এই সূর্যের তাপ শক্তি ওই জল কি করছে, গ্রহণ করছে, সঞ্চয় করে রাখছে, সেখান থেকে আমরা জোয়ার ভাটা শক্তি রূপে পেয়ে থাকি। তো তাপ শক্তি কিভাবে জমা হচ্ছে, তাপ শক্তি এক পক্ষে কয়লা শক্তি থেকেই তাপ শক্তি হয়ে থাকে। নিউক্লিয় শক্তি কি হয়ে থাকে না নিউক্লিয় শক্তি হচ্ছে এই পৃথিবী পৃষ্ঠে যে বিভিন্ন মৌল রয়েছে, ওই মৌলগুলো নিউক্লিয়াসে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, পরমাণুর মধ্যে কি কি রয়েছে, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। তো নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন, এদের মধ্যে যে আকর্ষণ বল, যেটাকে আমরা নিউক্লিয় বল বলে থাকি, তাহলে ওই নিউক্লিয় বলের জন্য, ওই নিউক্লিয় বল যে নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয় বলটা সৃষ্টি হয়, ওই নিউক্লিয় বলের জন্য শক্তি, প্রয়োজনীয় শক্তি। তাহলে বলটা হচ্ছে কি এক টাইপের শক্তি। তো কেন না ওয়ার্ক ডান সমান কি হয়ে থাকে, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট হয়ে থাকে, বল গুণিতক সরণ হয়ে থাকে। তাহলে এই যে প্রয়োজনীয় শক্তি, এই শক্তিটা হচ্ছে কি কার্য। তাহলে নিউক্লিয় বলটা একটা নিউক্লিয়াসের মধ্যে কার্য তৈরি করছে। তাহলে ওই কার্যটা করছে কোত্থেকে, ওই যে বলটা সৃষ্টি হলো কিভাবে হলো না সৃষ্টিটা হলো এই কারণে যে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন আর নিউট্রন যে রয়েছে, তাহলে এদের ভরের কিছু ডিফিউজ হয়, কিছু পরিমাণ ভর কি হয়, কমে যায়।
তাহলে ওই যে ভর কমে যাওয়াটাকে আমরা কি বলে থাকি, ভর ত্রুটি। তা ওই যে ভর, ওই ভরটা কিসে কনভার্ট হয় না শক্তিতে কনভার্ট হয়। তাহলে ওই ভর ত্রুটিটা কিসে কনভার্ট হয়, শক্তিতে কনভার্ট হয়, যেটা আমরা 8th লেকচার যেটা তেজস্ক্রিয়তা চ্যাপ্টার রয়েছে ওখানটায় গেলে আমরা এই জিনিসটাকে ডিটেইলসে পড়বো। তো ওই ভর ত্রুটি কিসে কনভার্ট হচ্ছে, শক্তিতে। তো শক্তিতে কনভার্ট হচ্ছে, ওই শক্তি নিউক্লিয় বল রূপে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রনের মধ্যে নিউক্লিয় বল সৃষ্টি করে চলেছে। তো বিজ্ঞানী আইনস্টাইন তিনি কি বলছেন যে E ইকুয়ালস টু mc স্কোয়ার। তাহলে E ইকুয়ালস টু mc স্কোয়ার কেন বলছেন, যে m পরিমাণ ভর E পরিমাণ শক্তি উৎপন্ন করতে পারে। m পরিমাণ ভর E পরিমাণ শক্তি উৎপন্ন করে, যেখানটায় সিটা হচ্ছে কি না, সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তো 3 × 10, যেমন করে 1 গ্রাম যদি ভর নিই আমরা, 1 গ্রাম একটা ভর নিলাম, 1 গ্রাম ভর, তাহলে এই 1 গ্রাম ভর কি পরিমাণ শক্তি উৎপন্ন করতে পারে না, E ইকুয়ালস টু mc স্কোয়ার ফর্মুলায় m ইকুয়াল টু কত 1 গ্রাম, আর সি হচ্ছে কত শূন্য মাধ্যমে আলোর বেগ। তাহলে গ্রামটা কিসে ছিল, সিজিএস ফর্মে ছিল, তাহলে আমাকে আলোর বেগটাকে সিজিএস ফর্মে যদি আমাকে নিতে হয় তাহলে আমি কি নিব না 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি লিখবো 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এর হোল স্কোয়ার আমরা করে দেবো। হলো, তাহলে এবার আমরা লিখলাম 9 × 10⁻, এর স্কোয়ার করলে কত হয়ে যাবে 10⁻20। তাহলে এত আমরা কি পাচ্ছি, দেখো এম এর ইউনিট কি হয়ে থাকে গ্রাম, ইন্টু সি, সি হচ্ছে কি আলোর বেগ, তাহলে আলোর বেগ হচ্ছে কি সেন্টিমিটার পার সেকেন্ড, আলোর বেগের একক কি সেন্টিমিটার পার সেকেন্ড, তার স্কোয়ার মানে সেন্টিমিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার। গ্রাম ইন্টু সেন্টিমিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ারকে আমরা কি বলে থাকি, আর্গ। ক্লাস 9-এ আমরা এটাকে দেখে এসেছি, আর্গ। ক্লিয়ার? তাহলে এত আর্গ সৃষ্টি হলো, এত আর্গ হচ্ছে কি শক্তির একক, তাহলে এই পরিমাণ শক্তি সৃষ্টি হলো। তাহলে একে যদি আমরা জুলে কনভার্ট করি তাহলে আমরা কি লিখবো 9 × 10⁻13 এত জুল। তাহলে 1 গ্রাম ভর কি পরিমাণ শক্তি উৎপন্ন করতে পারে, 9 × 10⁻13 জুল উৎপন্ন হয়। কেন না 1 জুল সমান 10⁻7 আর্গ। তাহলে 10⁻7 দিয়ে আমাকে কি করতে হবে, ভাগ করে দেবে, 10⁻13 হয়ে যাবে। 1 জুল সমান 10⁻7 আর্গ, এটা তো আমরা জানি ক্লাস 9-এ পড়ে এসেছি। তো সেটাকে আমরা ভাগ করে দিলে এই পরিমাণ, তাহলে 1 গ্রাম ভর এই পরিমাণ শক্তি উৎপন্ন করতে পারে। ক্লিয়ার করতে পারলাম? তাহলে পৃথিবীতে মোট শক্তির পরিমাণ অবিনশ্বর বটে, তো বিভিন্ন খাদে শক্তি বিভিন্ন বিভিন্ন রূপে অবস্থান করছে। যদি 1 গ্রাম ভরের ক্ষেত্রে আমরা যদি বিশ্লেষণ করে দেখি তাহলে 1 গ্রাম ভর এই পরিমাণ শক্তি উৎপন্ন করতে সক্ষম। ক্লিয়ার হলো? তো আজকে আমরা ভরের সংরক্ষণ সূত্র, শক্তির সংরক্ষণ সূত্র টোটালটা আমরা ক্লিয়ার করলাম। তো এখান থেকে বিজ্ঞানী আইনস্টাইন যে ভর সংরক্ষণের যে আপডেট সূত্রটা দিয়েছিলেন সেটা কি ছিল, যে ভর ও শক্তি হলো একই মায়ের 2 সত্তা। ভর শক্তিতে রূপান্তরিত হয়, শক্তি ভরে রূপান্তরিত হয়। তাহলে এই ভর আর শক্তি কোথায় অবস্থান করছে, এই পৃথিবীতে। তাহলে এই পৃথিবীর বাইরে তো অন্য কোনো প্ল্যানেট থেকে তো শক্তি এসে পৌঁছাচ্ছে না। তাহলে এই শক্তি আর ভর এই পৃথিবীতেই অবস্থান করছে। তাহলে একটা মায়ের মানে পৃথিবীর 2 সন্তান হচ্ছে, একজন ভর একজন হচ্ছে শক্তি। তাহলে একই মায়ের 2 সত্তা। ক্লিয়ার হলো? ভর শক্তিতে রূপান্তরিত হয় এবং শক্তি ভরে রূপান্তরিত হয়। এম ভরের কোনো বস্তু, এম ভরের কোনো পদার্থ ই পরিমাণ যদি শক্তি উৎপন্ন করে তাহলে ওই শক্তির পরিমাণ কত হবে না E ইকুয়ালস টু mc স্কোয়ার। তাহলে এটাকেই বলা হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ সূত্র। ক্লিয়ার? এটাই আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ সূত্র। ক্লিয়ার হলো? তো আজকের মতো এতটুকুই থাকলো। তো অবশ্যই তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। নেক্সট যেটা আমরা নিয়ে আসতে চলেছি সেটা হচ্ছে কি, যে রাসায়নিক গণনাকে বোঝার জন্য আমাদের আণবিক ভর, পারমাণবিক ভর এই দুটোকে আমরা ভালোভাবে জানা উচিত। তার সাথে মোল সংখ্যা রয়েছে, সেগুলোকে আমরা একটু ডিটেলসে আলোচনা করে নেব। তারপরে গিয়ে রাসায়নিক গণনার পরের স্টেপ আমরা এগিয়ে যাব। তো আজকের মতো এতটুকুই থাকলো। বেস্ট অফ লাক, গুড নাইট।